রাজধানীতে ছিনতাইকারীদের গুলিতে ব্যবসায়ী আহত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি, কঠোর হাতে দমনের আশ্বাস উপদেষ্টার। দেখছিলেন কাউন্সিলমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গভীর রাতে রাজধানীর বনশ্রীতে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার এবং নগদ অর্থ ছিনতাই এবং মোহাম্মদপুরে একটি ছিনতাইয়ের খবর ছড়িয়ে গেলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এদিকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পরিস্থিতির উন্নয়নে আজ থেকে আরও কঠোর হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। রবিবার রাত 10:30টার পরের ঘটনা। বাসায় ফিরছিলেন জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেন। পথেই রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে হঠাৎ এভাবেই তাকে ঘিরে ধরে 3টি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। গুলি করে ও কুপিয়ে তারা ছিনিয়ে নিয়ে যায় তার সাথে থাকা সবকিছু। ঘণ্টাখানেক পর আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকাতেও। রাত 12টার দিকে রিকশায় করে যাওয়ার সময় 3 মহিলাকে ঘিরে ধরে ছিনতাইকারীরা। তাদের কাছে যা কিছু ছিল তা নিয়ে যায়। এমন পরিস্থিতিতে গভীর রাতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশে অব্যাহতভাবে ছিনতাই, ডাকাতি, অপরাধ বাড়ায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে। সংক্ষিপ্ত সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ দাবি করেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে নিশ্চিন্তে রাতে ঘুমায়, আমাদের সেটা প্রশ্ন। প্রিয় আসিফ নজরুল সাহেব, আপনি কিভাবে রাতে ঘুমান যেখানে আমাদের নিরাপত্তা নাই, আমরা স্বাধীনভাবে রাস্তায় চলতে পারি না, ছিনতাই রাহাজানি যেন দৈনন্দিন একটি কার্যক্রমে পরিণত হয়েছে। সেনাবাহিনীর তাদেরকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়ার সত্ত্বেও তারা কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে নাই, তার যথাযথ আমরা পদক্ষেপ চাই এবং বিবৃতি চাই। এই আইন শৃঙ্খলাকে পুঁজি করে দেশি বিদেশি বিভিন্ন গোষ্ঠী নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এটি দেশের অভ্যন্তরীণ যে স্ট্যাবিলিটি আছে সেই স্ট্যাবিলিটি নষ্ট করে ফ্যাসিবাদের পুনরায় এখানে রিস্টাবলিশ করার একটি পরিকল্পনা এবং ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি। এদিকে গভীর রাতে চলমান অবস্থা নিয়ে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যেই পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না। ম্যাজিস্ট্রেটি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে। পদত্যাগের দাবি প্রসঙ্গেও কথা বলেন তিনি। অভিযোগ করেন আওয়ামী লীগ টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করছে। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে নিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরও উন্নতি হতে থাকবে। আওয়ামী দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মাটি ছাড়াই পানিতে বিষমুক্ত সবজি চাষে সফল চট্টগ্রামের খুলশী কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা। এই পদ্ধতিতে রাসায়নিক সার, বাড়তি সেচ এবং কীটনাশকের প্রয়োজন হয় না। বাণিজ্যিকভাবে এই পদ্ধতিতে চাষাবাদে আগ্রহীদের প্রযুক্তি সহযোগিতা দিতে চান বিজ্ঞানীরা। সাইফুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন নাসির উদ্দিন। মাটির স্পর্শ ছাড়াই পানিতে ফলেছে টমেটো, লেটুস, পালং শাক, বাঁধাকপি, শসা, ক্ষীরা, ক্যাপসিকাম সহ নানা সবজি। ফসল উৎপাদনের এই কৌশলকে বলে হাইড্রোপনিক, যা একটি অত্যাধুনিক চাষাবাদ পদ্ধতি। এই পদ্ধতিতে সারা বছরই সবজি ও ফল উৎপাদন করা সম্ভব। চট্টগ্রামের খুলশীর কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন মাটি ছাড়াও ফসল উৎপাদন সম্ভব। চাষযোগ্য জমির পরিমাণ কমে যাওয়ায় মাটিবিহীন সবজি চাষের পদ্ধতি আবিষ্কার করেছেন তারা। নিরাপদ এই উৎপাদন প্রক্রিয়ায় আগ্রহী হয়ে উঠেছেন প্রশিক্ষিত কৃষকরা। সুন্দরভাবে বাসমান চাষ এটা দেখতেছি খুব সুন্দর হয়েছে। এখন আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যে গাছগুলো দেখাচ্ছে, ফসলগুলো দেখাচ্ছে, ইনশাল্লাহ আশা করি আমরা এইবার
যদি একটা উৎপাদন করতে পারি, আগামী বছরের মধ্যে আমরা বাড়তি চাষ করার জন্য চেষ্টা করব। মাটিবিহীন সঞ্চালন পদ্ধতিতে গাছ পানি থেকে প্রয়োজনীয় খাদ্য উপাদান পায়। সব উপাদান পানিতে মিশিয়ে ড্রামে রাখার পর সেখান থেকে নলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পানি এবং পুষ্টি পায় গাছ। যারা বাণিজ্যিকভাবে এ পদ্ধতিতে চাষ করতে আগ্রহী তাদের প্রযুক্তি সরবরাহ করবে কৃষি বিভাগ। আমাদের এখানে কোনো বিষ আমরা প্রয়োগ করি নাই। এটা যদি করতে পারি তাহলে আমরা একটা সেফ ফুড পাবো, বাংলাদেশের মানুষ পুষ্টি সমৃদ্ধ হবে। এবং যদি কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে করতে চায় আমাদের কাছে আসলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা সেই প্রযুক্তি তাদেরকে দিব। এই পদ্ধতিতে চাষাবাদে প্রচার বাড়ানো দরকার মনে করেন বিজ্ঞানীরা। কৃষক স্বল্প পরিসরে কিন্তু ইনিশিয়ালি একটু কষ্ট হবে, বাট এই প্রোডাক্টগুলো তারা বিক্রি করতে পারবে। আর আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ওনারা যদি এটাকে আর প্রমোট করে ভালো করে তাহলে কিন্তু চলে যাবে। আমাদের কৃষি গবেষণা বিভিন্ন স্টেশনে এই যে কার্যক্রমগুলো চলতেছে, ভ্যারাইটি ডেভেলপমেন্ট, তারপরে টেকনোলজি, এগুলো কৃষকের দরজায় পৌঁছাইতে হবে। চট্টগ্রাম থেকে উদ্ভাবিত হাইড্রোপনিক পদ্ধতির চাষাবাদ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ভিসি এবং প্রো ভিসিকে অপসারণ সহ 6 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। রবিবার সকাল 8টায় দুটি বাসে করে খুলনা থেকে যাত্রা করে বেলা 2টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন 80 জন শিক্ষার্থী। জনদুর্ভোগ এড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সেখান থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে রাষ্ট্র অতিথি ভবন যমুনায় পৌঁছে দেয়। পরে গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, কুয়েট ক্যাম্পাস নিরাপদ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা, তাই ক্যাম্পাসে নয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ কিছু শিক্ষক বলার চেষ্টা করছেন শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলেও দাবি করেছেন কুয়েট শিক্ষার্থীরা। হামলাকারীরা চিহ্নিত হলেও তাদের বাদ দিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করার নিন্দা জানানো হয়েছে শহীদ মিনারের প্রতিবাদ সমাবেশে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সরকার পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার শুনানিতে চিফ প্রসিকিউটর এমন তথ্য জানিয়েছেন। দাবি করেছেন, প্রসিকিউশনের হাতে প্রমাণ রয়েছে। প্রসিকিউশন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানে যখন পরিদর্শনে গিয়েছিলেন তখন সেখানে চিকিৎসারত আহত রোগী এবং তাদের স্বজনরা জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাবার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী চিকিৎসকদের বলেছিলেন আহতদের কোনো চিকিৎসা সেবা না দিতে এবং এদের কাউকে বাইরে যেতে না দিতে। অন্যদিকে কার্নিশে ঝুলে থাকা শ্রমিককে গুলি করা কনস্টেবল সহ 3 পুলিশ সদস্যকে গণহত্যা মামলায় 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যখন পরিদর্শনে গিয়েছিলাম তখন সেখানে ভর্তি যে সমস্ত রোগীরা আহতরা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন শেখ হাসিনা প্রথম দিকেই পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। অনেক জায়গায় যে গুলিতে মারা গেছে তাকে লিখতে বাধ্য করা হয়েছে যে শ্বাসকষ্টে মারা গেছে, জ্বরে মারা গেছে, এবং অনেক জায়গায় বলা হয়েছে রাস্তার মধ্যেও যে জিজ্ঞাসাকে কিভাবে মারা গেছে বলা হয়েছে যে আমরা জ্বরে মারা গেছি। তারা যে আন্দোলনের শহীদ এই কথাটা বললে রাস্তায় রাস্তায় পুলিশ তাদের পরিবারবর্গের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।